Good evening, everyone. Good evening, sir. Good evening, sir. Good evening, thank you. So, আমরা কি এখন আলোচনা শুরু করব? অলরেডি 10 মিনিট হয়ে গেছে। স্যার আসসালামু জি আলাইকুম। স্যার একটু খোলামেলা হয়। জি স্যার শুরু ওকে, তাহলে শুরু করি। আমি একটু স্লাইডগুলো বের করি। Our laptop screen is visible now? Yes, sir. Yes, sir. Yes, we can see the screen. ওকে, আচ্ছা আমরা আজকে অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করব। আমরা প্রপোজাল এবং প্রপোজালের এসেনশিয়াল এলিমেন্ট ফিচার আমরা আলোচনা করেছি ওই পর্যন্ত লাস্ট ক্লাসে। আজকে আমরা অ্যাকসেপ্টেন্সটা আলোচনা করব। অ্যাকসেপ্টেন্স এর স্লাইডটাও আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স ইজ ব্রডলি হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কাছে প্রপোজাল দেওয়া হয়, সে যদি যে প্রপোজাল দিল তার নিকট অ্যাকসেপ্টেন্স মানে প্রপোজালটা গৃহীত হয়েছে এটা যোগাযোগ করে, জানায়, কমিউনিকেট করে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স হয়। ওকে, তো অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রেও কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যে স্পেসিফিক ফিচার আছে যেগুলা কমপ্লিট করতে হবে, যে তাহলে অ্যাকসেপ্টেন্স হিসেবে গৃহীত হবে না। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি টোটাল অর কমপ্লিট। ওকে, তো আমি কোনো প্রপোজাল দিলে ওই প্রপোজালের পুরোটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। পার্শিয়াল মানে প্রপোজালের পার্শিয়াল অ্যাকসেপ্ট আমি করতে পারি, কিন্তু সেটা আবার কাউন্টার প্রপোজাল হয়ে যাবে। যেমন কেউ আমাকে প্রপোজাল দিল যে আহ, মানে আহ, আমার আমার গাড়িটা কিনবে, সাথে আমার কাগজপত্র আপডেট লাগবে। কেমন, আমার গাড়ির এয়ার কন্ডিশনিং ঠিক থাকতে হবে, ইঞ্জিন অয়েল ঠিক থাকতে হবে, সবই ঠিক থাকতে হবে। তো আমি যদি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, তাহলে প্রপোজালটা যেভাবে আসছে পুরোপুরি ওইভাবেই আমাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আমি এখানে পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকোয়ালিফাইড। সো আপনারা তো সবাই সিএ প্রফেশনের, আপনারা কি কেউ কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড এই শব্দগুলোর সাথে পরিচিত? Yes, sir. হ্যাঁ, বলেন একটু। কোয়ালিফাইড মানে কি? হ্যাঁ, কেউ কি হেল্প করতে পারেন? কোয়ালিফাইড মানে কি? স্যার রিপোর্টের ক্ষেত্রে হ্যাঁ, বলেন। কোয়ালিফাইড মানে হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের আপত্তি আছে বা আমরা ওইটার উপর স্যাটিসফাইড না, যেটা ওনারা আমাদের সাবমিট করেছেন। এভিডেন্স থাকে আর ম্যাটেরিয়াল কোনো মিসস্টেটমেন্ট। আপনারা অডিটের ভাষায় বলছেন বিষয়টা, তাই তো? কিন্তু Yes, কিন্তু sir. কিন্তু বিষয়টা আসলে শুধু অডিটের ক্ষেত্রে না। মানে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন, আনকোয়ালিফাইড ওপিনিয়নের ফান্ডামেন্টাল যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ভিউ দেই, তাই না? যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তাই তো? এটা হচ্ছে Yes, আমাদের sir. ওপিনিয়ন। এখন এই ওপিনিয়নটা যদি কোয়ালিফাইড হয়, তাহলে কোয়ালিফাইড মানে এর মধ্যে কিছু শর্ত আছে, কন্ডিশন আছে, কন্ডিশনাল ফেয়ার ভিউ দেয়।
ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, বাট দেয়ার আর সাম কন্ডিশন। যেমন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ except the revenue has been overstated by 1 crore or liability understated by 10 crore. তাহলে আমি কি বলতেছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা আছে সেটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, কিন্তু বিক্রয় 1 কোটি টাকা বেশি দেখানো হয়েছে, দায় 10 কোটি টাকা কম দেখানো হয়েছে, বা সম্পত্তি 3 কোটি টাকা বেশি দেখানো হয়েছে। তাহলে এই যে কিন্তু দিয়ে বলতেছি, এটাকে বলা হচ্ছে কোয়ালিফাইড। ফান্ডামেন্টাল কথা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, কিন্তু আছে একটা, ওই কিন্তুটাকেই হচ্ছে কোয়ালিফাইড ট্রিগার করে, যে কন্ডিশনাল অথবা কোয়ালিফাইড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, পুরোপুরি না। এই কারণে ওটাকে বলা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন। আর আনকোয়ালিফাইড হচ্ছে যে এর মধ্যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, এর মধ্যে তবে কিন্তু নেই। আনকন্ডিশনালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। কেমন? এটাই হচ্ছে কন্ডিশনাল আর আনকন্ডিশনালের আন্ডারলাইং মানে বা স্পিরিচুয়াল ব্যাপার আর কি, মিনিংটা, আন্ডারলাইং মিনিংটা। ঠিক অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ওরা বলতেছে যে অ্যাকসেপ্টেন্স দিতে হলে আনকোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স হইতে হবে। আনকোয়ালিফাইড মানে আমি গাড়ি কেনার প্রপোজাল দিলাম, তো সেটা অ্যাকসেপ্টেন্স দিলে আমাকে, আমি যেভাবে প্রপোজাল দিলাম শর্ত ছাড়া আমাকে অ্যাকসেপ্টেন্স করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। যে আমি বাড়িটা কেনার প্রপোজাল দিলাম, যে বাড়ির প্রকৃত এখন বর্তমান মালিক সে যদি অ্যাকসেপ্টেন্স দেয়, যেভাবে আমি প্রপোজাল দিলাম ওইভাবেই আমাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে, এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না। ঠিক আছে, আমি বাড়িটা বিক্রি করব, কিন্তু আমার ফিটিংস গুলো আমি নিয়ে যাব সাথে করে, এইসব কিন্তু দেওয়া যাবে না। যে আমি যেভাবে প্রপোজাল দিলাম অ্যাকসেপ্টেন্সটা ওইভাবেই হইতে হবে, কোনো কন্ডিশন থাকা যাবে না। আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? স্যার আর একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আপনার কনফিউশনটা কোথায় সেটা বলেন, নাকি আপনি কিছুই বুঝেন না? না স্যার, আপনি যে বললেন আমি গাড়ি বিক্রি করতে রাজি আছি কিন্তু নিয়ে যাবো ফিটিং, এটা বুঝলাম। হ্যাঁ, এটা বুঝেননি, মানে উদাহরণটা বুঝেননি। ধরেন যে আপনার জি আপনার স্যার। মোটরসাইকেল আছে, আপনার মোটরসাইকেল আছে, বাইক ইয়েস স্যার। বাইক আছে, ওকে। তো আমি বললাম যে সিয়াম আলী, আপনার বাইকটা আমি কিনতে চাই, আপনি বিক্রি করতে রাজি আছেন? আপনি বললেন যে ঠিক আছে আমি বাইকটা বিক্রি করব, কিন্তু বাইকের সাথে যে লুকিং গ্লাসটা আছে আমি সেটা খুলে রেখে দিব। তাহলে আপনি কি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলেন, কিন্তু আবার আপনি একটা শর্ত জুড়ে দিলেন যে আমি লুকিং গ্লাসটা দিব না। তাহলে এটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, এটা হবে না। আমি স্যার এটা কাউন্টার। কাউন্টার অফার হয়ে যায়, যে আপনার তখন অফার হবে যে আমি আমার বাইকটা লুকিং গ্লাস ছাড়া বিক্রি করতে চাই। আমি যদি ওটা আবার অ্যাকসেপ্ট করি, তাহলে আমাকেও আবার ওইভাবেই আনকোয়ালিফাইড শর্ত ছাড়া অ্যাকসেপ্টেন্স করতে হবে। হ্যাঁ, আমি যদি আবার বলি যে ঠিক আছে আপনি লুকিং গ্লাসটা রেখে দিতে পারেন, কিন্তু দাম ওটা আমি কমাই দিব, তাহলে আমি আর একটা কন্ডিশন দিলাম, তাহলে এটা আবার আর এক কাউন্টার অফার হয়ে গেল, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেন্স হয়নি। তো যেটা অফার হবে, অ্যাকসেপ্টেন্স হইলে অফার আর অ্যাকসেপ্টেন্সের মধ্যে কোনো ফারাক থাকা যাবে না, এখানে কোনো তর্ক থাকা যাবে না, এখানে কোনো কন্ডিশন থাকা যাবে না, কনফিউশন থাকা যাবে না। যদি থাকে তাহলে তো আপনার এগ্রিমেন্টই হয়নি, তাই না? যে একটা Yes, তবে sir. থেকে গেছে, আমি বললাম পুরো বাইকটা যেভাবে আছে বিক্রি করতে হবে, আপনি বললেন না লুকিং গ্লাস দিব না, তাহলে তো এটা অমীমাংসিত। এখানে কন্ট্রাক্টে যাওয়া তো অনেক পরের ব্যাপার, এটা তো অ্যাকসেপ্টেন্সটাই হয় নাই। কেমন? জি স্যার। অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন অফার আর অ্যাকসেপ্টেন্সের মধ্যে
কোনো ফারাক থাকবে না, মিলে যাবে। আপনার এক্সপেকটেশন আমার এক্সপেকটেশন একদম মিলে যাবে। এরপরে আসি, অ্যাকসেপ্টেন্স শুড বি কমিউনিকেটেড টু দ্য অফারর, মানে যে অফার করলো তার কাছে অ্যাকসেপ্টেন্সটা পৌঁছাইতে হবে। হ্যাঁ, আপনি বাইক বিক্রি করতে রাজি হয়েছেন, রাজি হয়ে কাউকে বলতেছেন না আমি যে কিনতে চাইলাম, আমাকে বলছেন না, আমাকে জানাচ্ছেন না, হয়নি, অ্যাকসেপ্টেন্স হয়নি। আপনি বাইক বিক্রি করতে রাজি থাকলে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি আপনার কাছে বাইকটা বিক্রি করতে চাই, রাজি আছি। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন এ স্পেসিফাইড মেথড, যেখানে মেথডের কথা বলা আছে। যেমন আপনাকে একটা চাকরির অফার দেওয়া হলো, আহ, তো ওখানে বলা হলো যে আপনি রাজি থাকলে আপনি অ্যাকসেপ্টেন্স আমাদেরকে জানাবেন, অ্যাকসেপ্টেন্স দিবেন, তাহলে ওই মেলে জানাবেন, তাহলে মেলে জানানোর একটা স্পেসিফাইড মেথড ওটা যদি থাকে তাহলে মানতে হবে। স্টিপুলেটেড টাইমলাইন, একটা মিনিট। হ্যাঁ, তাহলে এখানে আবার বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন উইদিন স্টিপুলেটেড টাইম, তাহলে স্টিপুলেটেড টাইমের মধ্যে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। হ্যাঁ, যদি স্টিপুলেটেড মানে সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট মানে যে আমি বলে দিলাম যে আপনি বাইক বিক্রি করতে রাজি থাকলে আমাকে আজকের মধ্যে জানান, তাহলে এটা স্টিপুলেটেড টাইম। আর যেখানে আজকের মধ্যে জানান মানে আজকে আমি সুনির্দিষ্ট সময় ধরে মানে ধরা বাঁধা যদি না থাকে, তাহলে রিজনেবল সময়ের মধ্যে অ্যাকসেপ্টেন্স জানাতে হবে। দেখেন আমি আপনার কাছ থেকে বাইক কিনতে চাইলাম, আপনি 5 বছর পরে এসে বললেন যে বাইক তো আমি বিক্রি করতে চাইছি আপনি আপনার কাছে, আমি রাজি আছি, তাহলে হবে না। যদি স্টুপুলেটেড মানে সুনির্দিষ্ট সময় আমি ধরে দেই প্রপোজাল দেওয়ার সময়, তাহলে ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আর যদি সুনির্দিষ্ট সময় না বলা থাকে তাহলে রিজনেবল সময়ের মধ্যে। কেমন? জি স্যার। মিয়ার সাইলেন্স ইজ নট অ্যাকসেপ্টেন্স। শুধুমাত্র চুপ থাকলেন যে আমি আমি প্রপোজাল দিলাম আপনার বাইকটা কিনতে চাই, আপনি চুপ করে থাকলেন। আমরা যদিও কথায় কথায় বলি যে চুপ থাকা সম্মতির লক্ষণ, কিন্তু কন্ট্রাক্ট আইনে সেটা গৃহীত না। কন্ট্রাক্ট আইনে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়নি যে চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, এটা 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 না। আপনাকে বলতে হবে যে আমি রাজি আছি, কমিউনিকেট করতে হবে, মুখে বলতে হবে বিষয়টা এরকম না। ঘাড় নাড়ায় আপনি করতে পারেন, আপনি মানে মাথা নাড়িয়ে যেটাকে বলে যে, বা হচ্ছে যে আপনার অঙ্গভঙ্গি দিয়ে করতে পারেন, কিন্তু জাস্ট চুপ থাকলেন আপনি, সেটাকে আমি যে ধরে নিব যে ঠিক আছে আমাকে বাইক বিক্রি করবে, সেটার কোনো সুযোগ নেই। কেমন? অ্যাকসেপ্টেন্স মে বি বাই কন্ট্রাক্ট, এই যে আমি একটু আগে বললাম যে কন্ডাক্ট মানে যেমন আমি একটা পোশাকের দামাদামি করছি, তো আমি যে দামটা বললাম সেই দাম শোনার পরে বিক্রেতা প্যাকিং করা শুরু করলো, তাহলে ওই যে অ্যাকসেপ্ট করলো, কিন্তু মুখে বললো না যে ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু ও প্যাকিং করা শুরু করলো, মানে আপনাকে ও ব্যবহার দিয়ে বোঝাচ্ছে, ও আচরণ দিয়ে বোঝাচ্ছে যে ও ও প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে। তাহলে এভাবেও হতে পারে। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে?
Any question in the slide? No, sir. No No, sir. question. Okay. দেন হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন যদি বলি যে কনসিডারেশনটা কি, কনসিডারেশনটা হচ্ছে আমি যদি বলি যে একই মুদ্রার অপিট, এপিট ওপিট, একটা হচ্ছে প্রমিস আর হচ্ছে কনসিডারেশন। এই যে ধরেন যে বাইক কেনা বেচার ঘটনায় আমি যদি ক্রেতা হই, আমার কাছে কনসিডারেশন হচ্ছে আমি যা পাবো, আমি কি পাবো, বাইক পাবো, তাহলে এটা আমার কাছে কনসিডারেশন। আবার প্রমিস হচ্ছে আমাকে যেটা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, এটা আমার কাছে প্রমিস। তাহলে আমার কাছে কনসিডারেশন হচ্ছে আমি যেটা পাচ্ছি মানে বাইক, আর প্রমিস হচ্ছে আমাকে যেটা দিতে টাকা। হচ্ছে টাকা। এক্স্যাক্টলি। আবার ঠিক উল্টা পাশে আপনি যে বিক্রেতা, সে পাচ্ছে টাকা, তার কাছে টাকাটা কনসিডারেশন, আবার তাকে দিতে হচ্ছে বাইক, বাইকটা হচ্ছে প্রমিস। কেমন? প্রমিস এন্ড কনসিডারেশন। স্যার এরপরে অনেক আসি। ক্ষেত্রে যে ওয়ারেন্টি, জি বলেন। স্যার অনেক ক্ষেত্রে যে ওয়ারেন্টি থাকে, এটা কি হবে? ওয়ারেন্টি, মানে আফটার সার্ভিস, সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি, এগুলো নিয়ে আমরা আমরা একটা সেপারেট ইয়ে আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করব সেপারেট। ওই সেল অফ গুডস অ্যাক্টের মধ্যে আছে ওয়ারেন্টির বিষয়টা। কেমন? স্যার ওকে, এখন আমরা আসি রিকোয়ারমেন্ট অফ কনসিডারেশন। কনসিডারেশন যে এই যে একটা আমরা এত এত প্রথমে আমরা জানলাম যে প্রপোজাল কি, প্রপোজাল হতে গেলে কি কি বৈশিষ্ট্য পূরণ করতে হবে জানলাম। অ্যাকসেপ্টেন্স কি, সেটা হইতে গেলে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এখন আমরা পড়বো যে কনসিডারেশন যে আমি পাবো, সেই কনসিডারেশনের বৈশিষ্ট্য কি হবে। এখন আমরা এটা আলোচনা করব যে প্রথমেই বলতেছে যে ডিজায়ার অফ দ্য প্রমিসর ইজ এসেনশিয়াল, যে আমার ডিজায়ার অনুযায়ী আমার কনসিডারেশন হতে হবে। যেমন আমার ডিজায়ার হচ্ছে আপনার বাইকটা আমি নিব, তাহলে বাইকটাই আমার কনসিডারেশন হতে হবে। তা আপনি বললেন যে বাইকটা তো ভাই দিতে পারবো না এখন, আপনি আপনি আমার একটা গাড়ি আছে, গাড়ি নিয়ে যান। কিন্তু সেটা হবে না, আমার ডিজায়ারটা হইতে হবে। যে ডিজায়ার, যে আমি কি আসলে আমি বাইকটাই চাচ্ছিলাম, বাইকটা পাওয়ার জন্যই আমি প্রপোজাল দিয়েছিলাম, তাহলে কনসিডারেশন ওই বাইকটাই হইতে হবে। অথবা আমি যেটা, যদি আমি স্যাটিসফাইড থাকি যে না, বাইকের বদলে আমাকে যে গাড়িটা দিতে চাচ্ছে সেটাও আমার ডিজায়ার, সেটাও আমার ডিজায়ারের মধ্যেই পড়ে, তাহলে ঠিক আছে যে না, আমাকে গাড়ি দিতে যাচ্ছে বাইক না দিয়ে, আমি রাজি আছি। এই যে রাজি আছি মানে তো আমার ডিজায়ার আছে, তাই না? তো আমার ডিজায়ার হইতে হবে। আবার সিয়াম আলী যে আমাকে বাইক বিক্রি করলো, ওর এক্সপেকটেশন হচ্ছে ও আমার কাছ থেকে টাকা পাবে, তো টাকা হচ্ছে ওর ডিজায়ার। তো আমি যদি বলি যে আমি 100 বস্তা চাউল পাঠাই দিই আপনার বাড়িতে, সেটা তো ওর ডিজায়ার না। তবে হ্যাঁ, ও যদি রাজি থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু ও যেটা নিতে রাজি না, আমি সেটা দিলেও সেটা কনসিডারেশন হিসেবে গৃহীত হবে না। ওকে, স্যার। কনসিডারেশন মাস্ট বি। জি বলেন, কারো প্রশ্ন? আচ্ছা। নো স্যার। ওকে, কনসিডারেশন মাস্ট বি রিয়েল। কনসিডারেশন বাস্তব কিছু হইতে হবে। যেমন আমি কনসিডারেশন দিলাম যে আপনাকে একটা সুখকর স্বপ্ন, আপনি আমার বাইক, আপনি আমাকে বাইক দিবেন, আমি আপনাকে একটা সুখের স্বপ্ন দিব। এটা তো রিয়েল কিছু না, বাস্তব হইতে হবে। বাস্তব, আমি দোয়া করে দিব আপনি জান্নাতে চলে যাবেন, এটা কনসিডারেশন না। ঠিক আছে, কনসিডারেশন অবশ্যই বাস্তবিক কিছু হইতে হবে। পাবলিক ডিউটি is not a consideration. So পাবলিক ডিউটি কনসিডারেশন হিসেবে গণ্য হবে না। যেমন বাইকের বিনিময়ে আমি বললাম যে আপনি আমাকে বাইক দিয়ে দেন, বিনিময়ে আমি আমার ইনকাম ট্যাক্স যা আসে দিয়ে দিব সরকারকে। তো গিভিং
or paying income tax is my duty. It's my public duty. It cannot be treated as consideration because I am bound to do that. এটা আমার যেটা পাবলিক ডিউটি সেটা কখনোই কনসিডারেশন হবে না। কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট। কনসিডারেশন পর্যাপ্ত হওয়ার দরকার নেই, স্যার যেটা তো পাবলিক ডিউটি ইজ নট এ কনসিডারেশন স্যার, এটা একটু কাইন্ডলি আরেকবার যদি বোঝাতেন। পাবলিক ডিউটি ধরেন যে তানভীর, আমি আপনাকে বললাম যে স্যার আপনি ট্রাফিক রুল মেনে চলবেন, আপনি বললেন যে তাহলে ভাই বিনিময়ে আমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা দিবেন, কন্ট্রাক্ট করে ফেলি, জি স্যার। তাহলে হলো নাকি কন্ট্রাক্ট? না না স্যার, কেন হলো না? এটা তো আমি স্যার এক্স্যাক্টলি, ইটস ইউর পাবলিক ডিউটি টু কমপ্লাই উইথ ট্রাফিক সিগন্যাল। স্যার এটা বিনিময় হতে পারে না যে আপনি তার বিনিময়ে আপনি 10,000 টাকা পাবেন। কেমন? গট ইট স্যার, বুঝতে পারছি। নাও আমরা নেক্সট পয়েন্টে আসি যে কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট। কনসিডারেশন পর্যাপ্ত হওয়ার দরকার নেই। আপনার মনে হচ্ছে বাইকের ফেয়ার ভ্যালু 1 লাখ, বাট ইট মে বি সেল বাই 50,000, although the consideration is not adequate or fair value, but there is no problem with contract act. এখানে কন্ট্রাক্ট অ্যাক্ট হস্তক্ষেপ করেনি যে আপনি 1 লাখ টাকার জিনিস 50,000 টাকায় বেচছেন, এখানে কন্ট্রাক্ট হবে না, বিষয়টা এরকম না। কন্ট্রাক্ট হবে, কনসিডারেশন পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই। কেমন? কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, ইমোরাল or opposite to public policy. কনসিডারেশন কখনোই ইলিগাল হবে না, কনসিডারেশন কখনো বেআইনি কিছু হবে না। ইলিগাল আর্মস ক্যান নট বি এ কনসিডারেশন এট অল। ইমোরাল, যেটা নৈতিক না, আমি টাকা দিলাম বিনিময়ে আপনি ওই ছেলেটারকে একটা থাপ্পড় দিয়ে আসবেন, ওর হাড়গোড় ভেঙে দিয়ে আসবেন, ইট ক্যান নট বি এ কনসিডারেশন। So such type of dealing is not a contract. বোঝা গেল? হ্যাঁ স্যার। Then consideration can be present, past or future. Consideration আমি এখনো নিতে পারি, আগেও নিছি কনসিডারেশন, বা ভবিষ্যতে নেব, এটা কোনো সমস্যা না। Consideration will move from promisee or from others. এইখানে কি মেসেজটা দেওয়া হয়েছে? মেসেজটা দেওয়া হয়েছে এটাই যে আমি আমার যেটা পাওয়ার কথা সেটা প্রমিজি, মানে প্রমিজি মানে আমাকে যে প্রমিস করেছিল দিবে, সেও দিতে পারে বা অন্য কেউ দিতে পারে। অন্য কেউকে, যেমন সিয়াম আলীর সাথে কন্ট্রাক্ট হলো যে সে আমাকে গাড়ি দিবে, এখন ওই গাড়িটা সিয়াম আলীর অবর্তমানে সিয়াম আলীর ভাই আমাকে ডেলিভারি দিতে পারে। কেমন? এতে কোনো সমস্যা নেই। তো প্রমিজিও দিতে পারে বা অন্য কেউ দিতে পারে। প্রমিজিকে এসে সিয়াম আলীকে এসে আমাকে হস্তান্তর করতে হবে, নট নেসেসারিলি। এখন আপনারা বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? নো স্যার। না স্যার। কনসিডারেশন পাসটা কিভাবে হচ্ছে স্যার? পাস্ট কনসিডারেশন যে আপনি আমাকে অলরেডি টাকা দিয়ে দিছেন, অ্যাডভান্স করে দিছেন, এখন আমি আপনাকে গুডস ডেলিভারি দিচ্ছি, তাহলে আমি যেটা পাইলাম সেই কনসিডারেশন মানে অ্যাডভান্স টাকা, সেটা পাস্ট কনসিডারেশন না? স্যার এনি ফার্দার কোশ্চেন? নো। ওকে, এখন আমরা একটা মানে ইন্টারেস্টিং
আইনের আলোচনায় আসি, এটা আপনাদের আইনে আছে স্পেসিফিক্যালি। তাহলে দেখেন আমরা এই যে এখানে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, যে এখান থেকে প্রশ্ন হতে পারে এইভাবে যে আহ, আপনাদেরকে একটা আহ, প্রশ্ন করা হলো যে নিচের কোন বিষয়টা এসেনশিয়াল বা এসেনশিয়াল না টু বি ট্রিটেড এজ কনসিডারেশন অ্যাজ পার কন্ট্রাক্ট অ্যাক্ট, বা হতে পারে যে কোন বিষয়টা অফার হিসেবে বাধ্যতামূলক না, এসেনশিয়াল না, কোন জিনিসটা অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য এসেনশিয়াল, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? এইগুলো সবই যৌক্তিক, কিন্তু আমি বোঝালাম, আপনারাও বুঝলেন, আন্ডারস্ট্যান্ডিং হলো, কিন্তু মাথায় না রাখলে আসলে আবার একটু না দেখলে এটা হয়তো মাথা থেকে বের হয়ে যেতে পারে, কারণ প্রতিনিয়ত তো আপনার মাথার মধ্যে নতুন নতুন কিছু ঢুকছে। সো আগের স্মৃতিগুলা মুছে যেতে পারে, তো এগুলো আবার একটু দেখে নিতে হবে। ইটস নট এ রকেট সায়েন্স, এটা কোনো ক্রিটিক্যাল কিছু না, জাস্ট একটু মাথায় রাখা। আর যখন আপনারা মেমোরাইজ করবেন, রিমেমোরাইজ করবেন, তখন একটু যুক্তি খোঁজার চেষ্টা করবেন যে কনসিডারেশন আসলে কনসিডারেশন পাবলিক ডিউটি হবে না, এর পিছনে যুক্তিটা কি? কনসিডারেশন এটা ইলিগ্যাল ইমোরাল হবে না, এটাই তো হওয়া উচিত, তাই না? তো তাহলে এই আহ, কোনো কিছু যদি খটকা লাগে, এটা তো আইন, তাই না? আইন, আইন বলেন, কোনো স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেন, কোনো ফাইন্যান্স বলেন, যে কোনো কিছুই বলেন, এগুলো আসলে মানুষ তৈরি করেছে। এটা তো আসমানি কিতাব না, তাই না? তাহলে এগুলা মানুষ তৈরি করেছে, এবং এইগুলা যেহেতু পুস্তক আকারে আপনাদের কাছে আসছে, সেহেতু এখানে নিশ্চয়ই কোনো লজিক কাজ করেছে। আপনাদের ওই লজিকটা একটু বুঝতে হবে যে যেহেতু এটা প্রফেশনাল লেভেল, আপনারা একাডেমিক লেভেল না, এই কারণে একটু ওই কারণ তালাশ করতে হবে। মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা এরকম কেন হইলো, এর পিছনে কি যুক্তি কাজ করে, এগুলাও একটু বিশ্রাইতে হবে। তাহলে কি মাথার মধ্যে গেঁথে যাবে যে হ্যাঁ, এই লজিকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এইটা বলেছে, এই লজিকে ল এটা বলেছে। এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে কি হবে যে আপনার ওই আহ মানে একটা ফুল, যদি অনেকগুলো ফুল আপনার হাতে আছে, তো ফুলগুলো হাত থেকে পড়ে যেতে পারে, ছোট ছোট ফুল ধরা যাক। তো ওই ফুলটা যখন আপনি একটা সুতা দিয়ে একটার পর একটা সব গেঁথে ফেলবেন, তখন দেখবেন যে ওই ফুল আর একটা একটা পড়ছে না। মানে আপনার মাথায়ও যদি এরকম মানে গেঁথে ফেলতে পারেন, একটা মালা তৈরি করে ফেলতে পারেন, যে লজিকের মালা, মানে লজিকের যে সুতা, সেই সুতা দিয়ে যদি একটার সাথে আর একটা গেঁথে ফেলতে পারেন, তখন কিন্তু আর এই ইনফরমেশন গুলা ছুটবে না, এই ফুলগুলা ছুটে পড়বে না, আপনার মাথায় থাকবে যে কারণ এইটার কারণে এটা হয়েছিল, এটার পিছনে এই লজিক। এই লজিক গুলা একটু আহ, মানে ভেতরে ঢোকার চেষ্টা করবেন। যখন নিজে পড়বেন, নিজেকে প্রশ্ন করবেন যে এরকম কেন করা হলো, এর পেছনের কারণ কি। টিচারকে জিজ্ঞেস করবেন যে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা করতে নিষেধ করেছে, এটা করার জন্য নির্দেশ দিয়েছে, কেন দিল, এর পেছনে এটা না হইলে কি হইতো, বা এটার বিপরীত কিছু হইলে তাহলে কি সমস্যা হতো। এইগুলা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এটা তো প্রফেশনাল ডিগ্রি। আপনাদের কাছ থেকে এটা ডিজায়ারনেস থাকে ইনস্টিটিউটের যে আপনারা এগুলো বুঝবেন। হ্যাঁ, এটা শুধুমাত্র ইনফরমেশন স্টোরেজ না, ইনফরমেশনের পিছনে আন্ডারলাইং যে আহ, কারণ আছে, সেটা সহ আপনারা উপলব্ধি করতে পারবেন। এটাই ইনস্টিটিউট ডিজায়ার করে, এবং ইন্ডাস্ট্রিও এটা ডিজায়ার করে আপনাদের কাছ থেকে। এখন আসি একটা বেসিক কোশ্চেন, এটা এই আইনেও আছে, আপনাদের বইও আছে। ক্যান এ স্ট্রেঞ্জার টু বি এ টু এ কন্ট্রাক্ট সু? মানে আমি যদি সহজভাবে বুঝিয়ে বলি যে কন্ট্রাক্টের কেউ পায় না, স্ট্রেঞ্জার মানে অপরিচিত। আপনি যদি গুগল সার্চ করেন, এটার আক্ষরিক অর্থ অপরিচিত। অপরিচিত মানে অপরিচিত, আবার কন্ট্রাক্টের সাথে অপরিচিত বিষয়টা আসলো কেন? এটা আসছে এই কারণে যে এখানে বোঝানো হচ্ছে যে কন্ট্রাক্টের কোনো পার্টি না, সরাসরি পার্টি না, এরকম কেউ যদি, যেমন নাদিমের সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে, এখন সিয়াম আলী কি এই কন্ট্রাক্টের রিলিভেন্ট কোনো বিষয়ে মামলা করতে পারে? কারণ সে তো কন্ট্রাক্টের কোনো পার্টিই না। সে কি পারে আমার আর নাদিমের মধ্যে যে কন্ট্রাক্ট হচ্ছে এইখানে এসে এই কন্ট্রাক্টের বিরুদ্ধে মামলা করতে?
নো স্যার। পারে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রম মানে কি, যেখানে ব্যতিক্রম ওখানে পারে। যেমন সিয়াম আলী যদি, আমি যে নাদিমের সাথে যে কন্ট্রাক্টটা করতে চাচ্ছি, সে ফর এক্সাম্পল কোন একটা সম্পত্তি কেনা বেচা করতে যাচ্ছে, এখন নাদিম হচ্ছে ওই সম্পত্তির হচ্ছে যে, ধরা গেল যে ওটা একটা ট্রাস্টের সম্পত্তি, হ্যাঁ, ট্রাস্টের সম্পত্তি। এখন ওই ট্রাস্টের একজন বেনিফিশিয়ারি হচ্ছে সিয়াম আলী। যদিও নাদিমের হাতে অথরিটি আছে যে ওই জমি কেনা বেচা করতে পারে নাদিম চাইলে, কারণ ট্রাস্টের তো সবাই, সবাইকে তো ওই মানে অথরিটি দেওয়া হয়নি, যে কোনো একজন দুইজনকে দেওয়া হয়েছে। সে ফর এক্সাম্পল ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে নাদিম, তাহলে নাদিম চাইলো ওই সম্পত্তিটা আমার কাছে বিক্রি করে দিবে। তো এখন ওই সম্পত্তি একটা ট্রাস্টের সম্পত্তি, আবার ওই ট্রাস্টের অনেকগুলো বেনিফিশিয়ারি আছে, তার মধ্যে সিয়াম আলী একজন। তাহলে সিয়াম আলী চাইলে এই কেনা বেচার মধ্যে, কন্ট্রাক্টের মধ্যে বিরোধিতা করতে পারে বা মামলা করতে পারে। বোঝা গেল? জি স্যার। তাহলে এটা একটা জি স্যার। ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম পেলাম। আর একটা ব্যতিক্রম আছে, ইন্টারেস্টিং। ধরেন যে, এটা ব্যাখ্যা করার চাইতে উদাহরণ দিয়ে বোঝানোটা সহজ, এই কারণে আমি উদ্যোগী নিচ্ছি আপনাদের। ধরেন যে একটা হিন্দু অবিভক্ত পরিবার বা হিন্দু পরিবার, হুম, তাহলে আমরা আমরা হয়তো নিশ্চয়ই জানি যে হিন্দু পরিবারের আহ মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয় না, তাই তো? যদি কেউ হিন্দু থেকে থাকেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে সংশোধন করে দিতে পারি। তাহলে হিন্দু আইনে হিন্দু পিতার সম্পত্তি মেয়েরা পায় না। এখন ধরা যাক এক বৃদ্ধ লোক, বাড়ির কর্তা সে, তার 3 ছেলে আছে, 1 মেয়ে আছে, এবং তার 3 বিঘা, ধরেন যে 4 বিঘা জায়গা আছে, হ্যাঁ, 4 বিঘা জায়গা জমি আছে তার। এখন সে ভাবলো যে আমি তো মেয়েকে বিয়ে দিতে পারলাম না, এখনো মেয়েটা অনেক ছোট, তাহলে পরিবারের সবাইকে ডেকে বলল যে আমার তো বয়স হয়ে গেছে, মেয়ে এখনো বিয়ের উপযুক্ত হয়নি, তাহলে আমি মারা গেলে যদিও তোমরা 3 ভাই সমস্ত সম্পত্তির মালিক হবা, তারপরেও এই যে 4 বিঘার মধ্যে, 4 বিঘা জায়গার মধ্যে 1 বিঘা জায়গা তোমরা আমার এই মেয়েকে বিয়ের দেওয়ার পেছনে খরচ করবা। এই পর্যন্ত ক্লিয়ার মেসেজ আপনাদের? গল্পটা এ পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে বাকি 3 ভাই অটোমেটিক্যালি ওই সমস্ত সম্পত্তি, সে 4 বিঘা সহ, ওই 1 বিঘা সহ 4 বিঘার জমিরই মালিক হয়ে গেল 3 ভাই, তাই তো? তো জি চাইলে স্যার। তারা চাইলে তারা ওই সম্পত্তি বিক্রি করতে পারে, ইয়েস স্যার। কিন্তু আইন বলতেছে যে এইখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে এই যে 4 বিঘা সম্পত্তি বিক্রি করার সময়, যদিও ওই মেয়েটা একজন স্ট্রেঞ্জার, কারণ ওই মেয়ের সম্পত্তির মালিকও না, আবার ওই মেয়ের সম্পত্তি ক্রেতাও না, তাহলে সম্পত্তির বিক্রেতা এবং ক্রেতা মাঝখানে ওই মেয়েটা কিছু না আইনত। কিন্তু তারপরেও আইন বলতেছে, তারপরেও যেহেতু এই ম্যারেজ সেটেলমেন্টের জন্য এই সম্পত্তিটা অ্যালোকেটেড ছিল, সেই ক্ষেত্রে মেয়ে এই সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বাধা দিতে পারে, মামলা করতে পারে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসলে এখানে তো কোনো লিখিত কোনো, শুধু বলে গেছে বাবা যে তার জন্য করা হবে,
তো লিখিত লিখিত কোনো ডকুমেন্ট নেই। অলিখিত লিখিত অলিখিতর পার্থক্যর জায়গাটা কি? প্রমাণ করা। জি স্যার। আমরা তো প্রমাণ করছি না ভাই, আমরা তো কোর্ট না। এখন ওই মেয়েটা, আপনি কি ভাবছেন যে মেয়েটা আদালতে বলবে যে এই 1 বিঘা জমি আমার বিয়ের জন্য রেখেছে, এটা বিক্রি করা সম্ভব না, বেআইনি? কিন্তু বাকি 3 ভাই বলবে এটা মিথ্যা কথা, তাই তো? Yes, sir. জি তাহলে স্যার। মেয়েটা কিভাবে প্রমাণ করবে? এটা তো প্রমাণের বিষয় গেল। আমরা বলতেছি কি হইলে কি হবে। জি স্যার, বুঝতে পারছি। লিখিত থাকলেও তো অস্বীকার করতে পারে 3 ভাই যে না, এটা লিখিত কোত্থেকে লিখে নিয়ে আসছে, আমার বাবা এটা লিখে দেয়নি। তাহলে কিভাবে প্রমাণ হবে সে বিষয়টা ভাববার দরকার নেই। কেমন? এখন আমরা আসি যে অ্যাসাইনি অফ কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট কারো কাছে কোনো অ্যাসাইন করা থাকে, অ্যাসাইনি যে মানে কাউকে যদি কোনো কন্ট্রাক্ট অ্যাসাইন করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসাইনি ওই কন্ট্রাক্ট রিলেভেন্ট কোনো ব্যাপারে যদিও স্ট্রেঞ্জার, তারপরেও সে মামলা করতে পারে। এজেন্ট যদি প্রিন্সিপালের কোনো একটা বিষয় নিয়ে আহ, কোনো কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এজেন্ট থাকলে এজেন্ট প্রিন্সিপালের হয়ে মামলা করতে পারে, যদিও এজেন্ট এখানে কোনো কন্ট্রাক্টের পার্টি না, যদিও এজেন্ট একজন স্ট্রেঞ্জার। আর ফ্যামিলি সেটেলমেন্ট অনেকটা ওই যে মেয়ের বিয়ের যে সেটেলমেন্ট, বিষয়টা অনেকটা ওইরকম। তাহলে বোঝা গেল পুরো বিষয়টা। অ্যাসাইনিংটা একটু আবার একটু বললে ভালো হইতো স্যার। অ্যাসাইনি মানে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট আমি আপনাকে অ্যাসাইন করে দিয়েছি, আমি আপনাকে ডেডিকেটেড করে দিয়েছি। অ্যাসাইনি, এটাকে অ্যাসাইনি বলে এখানে। কিভাবে বলবো, মানে কন্ট্রাক্ট, কোনো কন্ট্রাক্টটা কাউকে অ্যাসাইন করে দেওয়া, ডেলিগেট করে দেওয়া, বিষয়টা এরকম। কেমন? এটা কি পাওয়ার অফ অ্যাটর্নির মতো কিছুটা? পাওয়ার অফ অ্যাটর্নি তো একটা ফর্মাল কি বলবো, যে পাওয়ার দেওয়া কাউকে, যে কারো পক্ষ হয়ে কাউকে ইয়ে করা, বিষয়টা অনেকটা অ্যাসাইন করে দেওয়া। কেমন কি যে আচ্ছা, এই কন্ট্রাক্টের বেনিফিশিয়ারি আমি, কিন্তু এই কন্ট্রাক্টটা আমি আমার ছেলেকে অ্যাসাইন করে দিলাম, আমার ছেলেকে আমি এটা দিয়ে দিলাম, বা হচ্ছে যে আমি তৃতীয় কোনো ব্যক্তিকে আমি এটাকে অ্যাসাইনি হিসেবে দিলাম, বিষয়টা এরকম। স্যার, পাওয়ার অফ লয়ার অ্যাটর্নি, কি উদাহরণ হবে? লয়ার। লয়ার হতে পারে, কিন্তু লয়ার হচ্ছে যে কোনো বিবাদমান বিষয়ে আপনাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। ঠিক আছে? জি স্যার। এখন আমরা আসি সাউন্ড মাইন্ড ফর কন্ট্রাক্ট। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনারা যে আমরা আইনে কিন্তু পড়লাম যে সাউন্ড মাইন্ড ইজ ম্যান্ডেটরি টু বি এ কম্পিটেন্ট পার্সন ফর এ কন্ট্রাক্ট। আমরা আলোচনা করেছি না? এটা পড়েছি তো, এতটুকু তো আমরা জানি যে সাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ড কেউ কন্ট্রাক্টের জন্য কম্পিটেন্ট না, এলিজেবল না। আমরা এটাও পড়েছি যে আনসাউন্ড মাইন্ড কেউ যদি হয়, তার সাথে যদি আমি কন্ট্রাক্ট করি, সেই কন্ট্রাক্টটা ভয়েড হবে, তাই তো? এতটুকু তো আমরা জেনেছি। ইয়েস স্যার। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন একজন আনসাউন্ড মাইন্ড মানে পাগল একজন, তার সাথে কন্ট্রাক্ট করলে সমস্যা কোথায়? কারণ স্যার তার বোঝ নাই। হ্যাঁ, কারণ স্যার তার ভালো মন্দের বোঝ নাই। এক্স্যাক্টলি। তার বা সে তার নিজের কনসিডারেশন। স্বার্থ বোঝে না। নিজের স্বার্থ বোঝে না। হ্যাঁ, বা কনসিডারেশন। আইন, হ্যাঁ এক্স্যাক্টলি, আইন তাকে একটা আশ্রয় দিয়েছে, একটা শেল্টার দিয়েছে, ছায়া দিয়েছে, যে না
এই একজন পাগলকে আমি ভুল বুঝিয়ে তার স্বার্থ বিরোধী একটা কন্ট্রাক্ট করে নিলাম, সে ক্ষতিগ্রস্ত হলো, হবে না। আইন বলতেছে তোমার কন্ট্রাক্টই হয়নি। একজন নাবালক, সে তার ভালো মন্দ বোঝে না, তাকে আমি ভুল বুঝিয়ে আমি একটা কন্ট্রাক্ট করে নিলাম, সে ক্ষতিগ্রস্ত হলো, না সে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আইন বলছে এই কন্ট্রাক্টই হয়নি। কারণ যে তার ভালো মন্দ বোঝে না, তার সাথে কন্ট্রাক্ট করলে সেই কন্ট্রাক্ট হবে না। কেমন? পাগলের ক্ষেত্রে একই কথা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাকে কতটুকু বুঝতে হবে, কতটুকু সাউন্ড মাইন্ড হইতে হবে। আমি আনসাউন্ড মাইন্ড আমি কখন বলবো? যে রাস্তায় চুল কাটে না, ল্যাংটা হয়ে ঘুরে রাস্তায়, সে আনসাউন্ড মাইন্ড। দরজায় তালা দিয়ে যাকে রাখে সেই আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মাইন্ড আমি কাকে বলবো? যখন এখানে আইন বলেছে যে হি ইজ ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং ইট। সাউন্ড মাইন্ড হইতে গেলে হি ইজ, তাকে ক্যাপাবল হইতে হবে যে 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 কন্ট্রাক্টটা সে করতে যাচ্ছে সেটা বুঝে, সে একটা, হি ক্যান ফর্ম এ রেশনাল জাজমেন্ট of the effect of the contract on his interest. মানে সে একটা রেশনাল জাজমেন্ট করতে পারবে যে আমি যদি কন্ট্রাক্টটা করি তাহলে আমার স্বার্থের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে। সেইটা রেশনালি জাজমেন্ট, রেশনাল মানে যৌক্তিক জাজমেন্ট, যৌক্তিক জাজমেন্ট হইতে হবে, কিন্তু সেটা রেশনাল জাজমেন্ট সে করতে পারবে যে আমি যা করছি সেটার আমার স্বার্থে সেটার ইম্প্যাক্টটা বা ইফেক্টটা কি হবে সেটা বুঝতে। প্রথম হচ্ছে যে কি করতেছে এটা বুঝবে, এবং এটা করার কারণে তার স্বার্থে কি কতটুকু ইম্প্যাক্ট পড়বে সেটাও সে বুঝবে, সেটাও সে রেশনালি জাজ করতে পারবে। তখন তাকে বলা হচ্ছে সাউন্ড মাইন্ড, আর বাকিরা আনসাউন্ড মাইন্ড। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আসেন, এখন সে রাস্তায় যদি ঘুরে তাহলেও সে আনসাউন্ড মাইন্ড, বাসায় শুয়ে থাকলেও আনসাউন্ড মাইন্ড হতে পারে। কেমন? তো এখন কিছু ক্ষেত্রে এরকম হয় যে কেউ আহ মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে পাগল হয়, হয় কি না? জি স্যার। জি স্যার। তো সেই ক্ষেত্রে কি হবে? কিন্তু সে তো চিরন্তন পাগল না, সে মাঝে মধ্যে ভালো থাকে, আবার মাঝে মধ্যে পাগল হয়ে যায়। আইন বলতেছে যখন সে ভালো থাকা অবস্থায় কোনো কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড, সেটা ভয়েড হবে না। আবার যখন সে পাগল অবস্থায়, যখন পাগল পাগল থাকা অবস্থায় কন্ট্রাক্ট করে সেটা আবার ভয়েড হবে, সেটা আবার ভ্যালিড হবে না। বোঝা গেল? স্যার এটা স্যার সুযোগ দিল না। হ্যাঁ, সুযোগ দিল যে ভাই আপনি, না বিষয়টা তো এরকম না যে, বিষয়টা হচ্ছে যে আপনি যখন কন্ট্রাক্টটা করলেন ওই সময়ে আপনার কি সাউন্ড মাইন্ড ছিল না আনসাউন্ড মাইন্ড ছিল? ওই সময় যদি আপনি, আপনার আপনার মানসিক অবস্থা ভালো থাকে, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, আপনি কন্ট্রাক্ট করতে পারবেন, এখানে ক্ষতির কি আছে? কারণ আপনি তো তখন বুঝতেছেন, সব আপনি বুঝতেছেন, রেশনাল জাজ করতে পারতেছেন। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। এখানে জি বলছিলাম যে এই যে সে যে কিছুদিন মন্দ থাকে বা কিছুদিন তার পাগল আনসাউন্ড থাকে। মাইন্ড, হ্যাঁ হ্যাঁ, এই এই ক্ষেত্রে এই জাজমেন্ট আসলে কিসের উপর ভিত্তি করে করবে? ধরেন ওনার এই আরো দুইজন ভাই আছে যারা তার প্রপার্টিটাকে নিতে চায়, সেটা ইলিগাল হুম। ওয়েতে হোক বা যে কোনো কারণে। এখন তারা এমন একটা সময় তার কাছ থেকে এটা লিখা নিল যে সময় সে আসলেই ঠিক ছিল না, কিন্তু আদালতের মারফতে সে ভাইরা এটা প্রমাণ করে ফেললো যে সে ওই সময় সুস্থ ছিল। তাহলে এই ওই সময় মানে সে যে ঠিক ছিল বা ভুল ছিল এইটার মেজারমেন্ট আসলে কি হিসেবে আপনারা কিন্তু বারবার, আপনারা কিন্তু বারবার নিজেদেরকে কোর্টে নিয়ে যাচ্ছেন, কোর্টের জাজ বানাচ্ছেন। কোর্টে আপনি 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 বলতে চাচ্ছেন যে আমার একজন ভাই আছে, সে পাগল, জি আমি তাকে দিয়ে
সে তখনও পাগল, নিজের ভালো মন্দ বোঝে না, জি কিন্তু আমি তাকে দিয়ে জমিটা লিখিয়ে নিয়ে আমি কোর্টে গিয়ে বললাম, বা আমি বললাম যে সে যখন আমাকে জমিটা দিয়েছে তখন সে ভালোই ছিল। তাই তো বলতে জি চাচ্ছেন আপনি? কেন ভাই আপনি জি এই স্যার, অন্যায়, আপনি এই অন্যায়টা কেন করবেন? এখন আর এটা এটা তো এটা কি আইনে লেখা এটা থাকবে? আমার স্বার্থ। না, এটা কি আইনে লেখা থাকবে? না, এটা তো আপনি থাকবে না আপনি কিন্তু আপনি না না আপনি যদি আইন লিখতে বসতেন তাহলে কি আপনি এই উদাহরণ দিয়ে আইন লিখতেন? আপনি অবশ্যই আপনি লিখতাম না। লিখবেন, আপনি লিখতেন না, এক্স্যাক্টলি। তো যারা আইনটা বানাইছে ওরাও লেখে নাই, ওরা আপনার মতোই বিবেক পান, ঠিক আছে? জি তো আপনি বলবেন যে কি হইলে কি হবে, কি হইলে কি হবে না। আপনার আপনার মেসেজটা হচ্ছে, কেউ যদি পাগল অবস্থায় বিক্রি করে হবে না, আবার ভালো অবস্থায় বিক্রি করলে হয়ে যাবে। এটাই তো আইন বলতেছে। জি তো এখন কেউ পাগল অবস্থায় বিক্রি করলো না ভালো অবস্থাতেই বিক্রি করলো, এইটা তো এইটা তো বিরোধ থাকতেই পারে। কারণ বিরোধটা তখনই আসবে যখন কেউ একজন মিথ্যা বলবে, তাই তো? জি স্যার। তো মিথ্যা স্যার কে আমার বললো, সত্য কে বললো, সে তো কোর্ট প্রমাণ করবে। সেটা তো আইন এখানে কি লিখবে বলেন? স্যার আমার কোয়েশ্চেন হলো, তাহলে এরকম ল স্যার থাকা আমাদের দরকার কি, যেটা জাজমেন্টটা মানে আমাদের কনফিউশন ম্যাটার না। থাকে? এখন আমি আপনাকে প্রশ্ন করি, যদি পাগল সুস্থ থাকা অবস্থায়ও কন্ট্রাক্ট করতে না পারে, এটা কি অন্যায় হয়ে গেল না? ভাই আমি তো এখন সুস্থ, আমি এখন কেন কন্ট্রাক্ট করতে পারবো না? কিন্তু স্যার এটা তো মানে এখন তার কিছু সময়ের জন্য তার জন্য অসুবিধা হলে, কিন্তু লং টাইমে এটা তো গুড, মানে ভালো, বেনিফিশিয়ারি। বুঝিনি, আপনার মেসেজটা আমি বুঝিনি। মানে স্যার আমি যদি এখনো মানে এই সুযোগটা পাইতেছে না, কিন্তু এটা তো ভবিষ্যতে তো আমার জন্য উপকারী হিসাবে, তাহলে আমার ভাই আমাদের কাছ থেকে যে সম্পত্তি নিতে পারেন, ফর এক্সাম্পল। আপনার ভাই আপনার কাছ থেকে সম্পত্তি কেন নিবে? আর নিলে তো সেটা টিকবে না। কোর্ট বলে দিবে যে না, তুমি পাগল অবস্থায় তার কাছ থেকে জমি নিছো, টিকবে না। মানে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা কেন বারবার ওই দিকে যাচ্ছেন যে কেউ মিথ্যা বললে এটা তো প্রমাণ করার সুযোগ নাই? আপনারা এটা কেন বিশ্বাস করছেন? সত্যই উদ্ঘাটিত হবে, এটা বিশ্বাস করতে আপনাদের বাধা কোথায়? জি স্যার। আপনাদের, আমি আমি আসলে মাঝে মধ্যে খুব মানে এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি পাই। প্রথম প্রশ্নটা থাকে যে আরে কন্ট্রাক্ট, সেটা আবার মৌখিক কন্ট্রাক্ট হয় কিভাবে, লিখিত যদি না হয় তাহলে প্রমাণ হবে কিভাবে? মানে আমরা অ্যাজ এ নেশন আমাদের সাইকোলজিটাই এইভাবে করাচ্ছে। ডেভেলপ করেছে যে আমরা কেউ একজন মিথ্যা বলবো এবং এই কারণে একটা কেওয়াস তৈরি হবে, আমরা বারবার ওইখানে ছুটে যাই। কেন রে ভাই? আপনি মিথ্যা বলবেন কেন? আর সেটা আদালতে প্রমাণ করতে কষ্ট হবে কেন? স্যার আমাদের কালচারটাই এরকম। হ্যাঁ, শুধু কালচার না, আমাদের ডিএনএটাও এরকম হয়ে গেছে। মানে আমাদের সাইকোলজিটাই এইভাবে যে আপনি ধরে নিচ্ছেন যে কেউ একজন মিথ্যা বলবে। কেন ধরে নিচ্ছেন? কেন ধরে নিচ্ছেন না যে সবাই সত্য বলবে? এবং শুধু সেটাই না, সেখানেই আপনারা ক্ষান্ত থাকেন নাই, আপনারা কোর্ট পর্যন্ত গেছেন যে কোর্টও প্রমাণ করতে পারবে না যে আমি যদি মিথ্যা বলি। অবস্থাটা এরকম যে আমার ভাইয়ের ভয়ে, যে আমার ভাই জায়গা জমি নিয়ে যাবে, এই ভয়ে আমি কারোর কাছে ধার দিয়ে না কিছু করতে পারবো না, কারোর কাছে কেনাকাটা করতে পারবো না। কেন নিবে ভাই? ভাইরা কি ভালো না খারাপ? কিন্তু আপনারা জি খারাপ স্যার ভাবছেন এটাই তো, কেন? জি স্যার এটাই তো। কিন্তু স্যার আমরা তো তাহলে ল তো এমন হওয়া দরকার যেটা সবার সব দিক থেকে চিন্তা করে বানানো হয়েছে, বা এক আপনার পক্ষ আপনার সমস্যাটা কথাই। কোথায় এটা বলেন? আপনার সমস্যাটা কোথায়?
স্যার আমার একজন মানুষ মতে কিছুদিন ভালো থাকে, একজন কিছুদিন খারাপ থাকে। যখন ভালো থাকে তখন কন্ট্রাক্ট হইলে আপনার সমস্যা কোথায় স্পেসিফিক্যালি বলবেন, আহ, বলেন স্যার ভালো আপনার থাকলে সমস্যা সে কোথায়। যেমন স্যার ভালো থাকলে সে যেমন ভালো ডিসিশন নিতে পারে, খারাপ থাকলে সে সেরকম ভুল ডিসিশন নিতে পারে। ভাই আসলে স্যার কি এটা জুডিশিয়াল ল হইতেছে না, এটা হচ্ছে বিজনেস ল, ঠিক আছে? তো ওই পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। ভাই এটা হচ্ছে আইনটা কি আছে স্যার সেটা পড়াচ্ছে, হ্যাঁ, সত্যতা যেটা এটা প্রমাণিত হবে কোর্টে। এটা আমাদের আইনে লেখা থাকবে না কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক আছে? আইনে লেখা থাকবে যে আপনি যদি কাউকে হত্যা করেন আপনার ফাঁসি হবে। তো আইনে কি লেখা থাকবে যে হত্যা করেও যদি মিথ্যা কথা বলা হয় তাহলে কি হবে? তাহলে কিভাবে প্রমাণ করবে কোর্ট? এটা কি আইনে লেখা থাকে? এক্স্যাক্টলি স্যার, এটাই স্যার। দেখেছেন কোন আইনে জি পৃথিবীতে? স্যার, জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার কেউ যদি আনসাউন্ড মাইন্ড অবস্থায় থাকে এবং তার প্রতিনিধি হয়ে কেউ যদি কোনো কন্ট্যাক্ট করে, তাহলে সেটা কি স্যার ভ্যালিড হবে কিনা, বা এই না, সম্বন্ধে আইন কি বলেন? না, সেটা হবে না। কারণ হচ্ছে যে আহ প্রতিনিধি প্রিন্সিপাল হওয়ার ক্ষেত্রে, প্রতিনিধি বলতে এজেন্ট বোঝাচ্ছেন আপনি তাই তো, মোর স্পেসিফিক্যালি। জি স্যার। এজেন্ট যদি ভালো হয় তাহলে পাগল হচ্ছে প্রিন্সিপাল তাই তো, জি স্যার। কিন্তু প্রিন্সিপাল পাগল হইতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। কেমন? প্রিন্সিপাল পাগলও হইতে পারবে না, প্রিন্সিপাল নাবালকও হইতে পারবে না। একই লজিকে, লজিকটা কি? এজেন্ট যা করে সেটার ভুক্তভোগী কে? প্রিন্সিপাল। জি স্যার। তাহলে ভুক্তভোগী আপনি যা তাকে বানালেন যে নিজের ভালো মন্দ বুঝেন। স্যার বুঝতে পারছি স্যার। বরং উল্টাটা হতে পারে, যেমন নাবালক সে প্রিন্সিপাল হতে পারে, এজেন্ট হতে পারে কিন্তু প্রিন্সিপাল হতে পারে না। কারণ এজেন্ট হিসেবে নাবালক যদি ভুল কিছু করে সেটা দায়ভার বলতেছে যে বুঝে তার উপরে, এখানে আইন কোনো নিষেধ করেনি। কিন্তু উল্টাটা হওয়া যাবে না। জি স্যার, এমনই একটা এক্ষেত্রে স্যার প্রবলেম স্যার আসছিল এক্ষেত্রে স্যার যদি আমাদের। স্যার স্যার এক্ষেত্রে যদি উনি তো স্যার সাউন্ড মাইন্ডেড, আবার অনেক সময় ভালো সুস্থ হয়, সুস্থ অবস্থায় কি উনি কোনো এজেন্ট নিয়োগ দিতে পারবে যখন উনি সাউন্ড মাইন্ডেড হবে সব তখন পারবে, সব থেকে? পারবে। সুস্থ মানে তো সুস্থ। তখন কি উনি মানে যখন অসুস্থ হবে এই জন্য সে একজন মানে এজেন্ট নিয়োগ দিয়ে রাখতে পারবে যে তখন ওই ডিসিশন গুলা অসুস্থ অবস্থায় উনি না, যে না, ডিসিশন না, গুলা ওনার এটা এজেন্ট? এটা 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 সম্ভব না। যখন আমি ধরেন যে আমি সুস্থ আছি, সুস্থ থাকতে আমি একজনকে এজেন্ট হিসেবে নিয়োগ দিলাম, আমি বললাম যে আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমি জীবিত থাকি বা মারা যাই, আমার এজেন্ট যা করবে সেটাই হবে, তাই তো? জি। কিন্তু সেটা তো সম্ভব না যখন, কারণ আমার প্রিন্সিপাল যখন আনসাউন্ড মাইন্ড হয়ে গেল তখন তো আর এজেন্ট প্রিন্সিপাল রিলেশনই ওয়ার্ক করবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো প্রশ্ন, কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, এখন আমরা আসি পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের পারফরমেন্স, পারফরমেন্স মানে বাস্তবায়ন বা হচ্ছে যে কি বলে যে ডেলিভারেবল যেটাই বলেন। কন্ট্রাক্ট হুইচ মাস্ট বি পারফর্ম, কন্ট্রাক্ট যেগুলো অবশ্যই পারফর্ম করতে হবে। পারফর্ম মানে যেই ধরনের কন্ট্রাক্টটা বাস্তবায়ন করতে হবে বা আমার যে দায়িত্ব আছে, প্রমিস আছে, সেটা আমাকে এক্সিকিউট করতে হবে। এখন আমরা আপনারা সেকশন ওয়াইজ পাবেন। সেকশন 37-এ বলা হচ্ছে যে দ্য পার্টিস টু এ কন্ট্রাক্ট মাস্ট আইদার পারফর্ম অর অফার টু পারফর্ম। তাহলে বলা হচ্ছে যে একটা কন্ট্রাক্টের, আবার কন্ট্রাক্ট হইতে গেলে কিন্তু ওই যে প্রিভিয়াস যতগুলো স্টেপস আছে সেগুলা কমপ্লাই করে আসতে হবে। কিন্তু যেমন কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রথমে আমরা অফার হইতে হবে, অ্যাকসেপ্টেন্স হইতে হবে, প্রমিস হইতে হবে, কনসিডারেশন থাকতে হবে, তারপরে ল দ্বারা এনফোর্সেবল হইতে হবে। এই সবগুলা কম্পোনেন্ট যখন
আমি কমপ্লাই করব, তখনই কিন্তু আমার একটা কন্ট্রাক্ট হয়ে গেল। আর যখন কন্ট্রাক্ট হয়ে গেল, তখন কিন্তু কন্ট্রাক্টের যারা পার্টি আছে তাদেরকে তার যে পারফরমেন্স আছে, তার যে প্রমিস আছে, পারফরমেন্স অব্লিগেশন আমি বলবো, অথবা প্রমিস আছে, সেটাকে হয় পারফর্ম করতে হবে অথবা অফার টু পারফর্ম করতে হবে। এখন পারফর্ম বলতে কি? যেমন পারফর্ম বলতে যে কি, নাইম আলীর কাছ থেকে আমি বাইকটা কিনতে চাইলাম, সে আমার কাছে বাইকটা বিক্রি করতে চাইলো, তাহলে নাইমের পারফরমেন্স কি? আমাকে বাইকটা ডেলিভারি দিয়ে দিবে, তাই তো? আমাকে বাইকটা সরবরাহ দিয়ে দিবে, এটাই হচ্ছে নাইমের পারফরমেন্স। আর আমার পারফরমেন্স কি? আমার পারফরমেন্স হচ্ছে আমি তাকে টাকা দিয়ে দিব। এখন নাইমকে বলতেছে যে তাকে হয় পারফর্ম করতে হবে, না হয় অফার টু পারফর্ম করতে হবে। আবার আমাকেও বলতেছে আমাকে হয় পারফর্ম করতে হবে, না হয় অফার টু পারফর্ম করতে হবে। তো পারফর্মটা বুঝে ফেললাম যে ও আমাকে বাইক ডেলিভারি দিবে, এটা হচ্ছে ওর পারফরমেন্স, পারফর্ম করবে ও, আর আমি তাকে টাকা দিয়ে দিব, এটা হচ্ছে আমার পারফরমেন্স বা আমাকে পারফর্ম করতে হবে, আমার প্রমিস। অফার টু পারফর্ম, অফার টু পারফর্ম হচ্ছে, আচ্ছা, অফার টু পারফর্ম বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। ধরেন যে নাইম আলী গাড়িটা ডেলিভারি দিতে আসলো, কিন্তু আমি গাড়িটা গ্রহণ করলাম না, আমি বাইকটা নিলাম না। তাহলে আমি যদি না নিই, বাইকটা অ্যাকসেপ্ট না করি, তাহলে নাইম আলী কি আমার উপরে জোর করতে পারে? পারে কিনা? সে জোর করে আমাকে গাড়ি ডেলিভারি কিভাবে দিবে? আমি নেবো না ওইটা। কন্ট্রাক্ট হয়ে গেলে সেক্ষেত্রে তো নেওয়াটা না না না, যে সে, না না, আমি আমি একটা একটা আসি। ধরেন যে ও আমাকে বাইকটা দিয়ে দিতে চাচ্ছে, তা আমি নিচ্ছি না, তা আমাকে কি জোর করে দিতে পারবে? ওটা তো ওর পক্ষে সম্ভব না। জি স্যার। এ কারণেই বলতেছে পারফর্ম কখন, যখন ডেলিভারি দিয়ে দিল। কিন্তু আমি যদি অস্বীকৃতি জানাই ডেলিভারি নিতে, তাহলে তো ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না, পারফর্ম করা সম্ভব হচ্ছে না। তাহলে জি স্যার। পারফর্ম করা যদি সম্ভব না হয়, কিন্তু আমাকে ডেলিভারি দেওয়ার জন্য ও রাজি আছে, অফার করতেছে, তাহলে এখানে কি নাইম আলীর কোনো দোষ আছে, ভুল আছে? না স্যার। ভুল নেই তো। এই কারণেই বলতেছে পারফর্ম মানে গাড়ি ডেলিভারি দেওয়া, অফার টু পারফর্ম মানে গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য অফার করা, যে ভাই গাড়িটা নেন। তাহলে এই দুইটার একটা কাজ অবশ্যই করতে হবে নাইমকে। যেহেতু গাড়ির ডেলিভারি দেওয়াটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না, সে অফার করতে পারে, আমি যদি না নিতে আমাকে বাধ্য করতে পারে না। এই কারণেই বলতেছে ও গাড়ি ডেলিভারি দিলেও ওর দায় মুক্ত, অথবা গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য রেডি থাকলে বা অফার করলেও ও দায় মুক্ত, ওর আর কোনো সমস্যা নেই। ঠিক আমাকেও একইভাবে আমাকে টাকা দিতে হবে, অথবা টাকা দেওয়ার জন্য মুখিয়ে থাকতে হবে যে ভাই আমি টাকাটা নিয়ে আসছি, নাও, এটা আমার পারফরমেন্স অব্লিগেশন, এটা আমার প্রমিস ছিল। ও যদি টাকাটা না নেয়, আমি তো জোর করে দিতে পারবো না। আর যদি ও না নেয়, সেই সেটা তো আমার ভুল না, সেটা তো সেই দোষে তো আমি দোষী হতে পারি না। এই কারণেই বলতেছে যে আমাদের পার্টিকে, নাইম আলীকে এবং আমাকে, দুইজনকেই বলতেছে যদি কন্ট্রাক্ট হয়ে যায়, তাহলে পারফর্ম করতে হবে অথবা অফার টু পারফর্ম করতে হবে। আমি যদি পারফর্ম করি, তাহলে আমার দায় মুক্তি, আমার কোনো সমস্যা নেই। আর পারফর্ম করতে পারলাম না, কারণ বিপরীত পক্ষ এটা করতে দিল না, কিন্তু আমি অফার টু পারফর্ম করলাম, আমি গাড়ি রেডি, আমি নিয়ে আসি, আমি কারণ বাজার চলে আসছি গাড়ি নিয়ে দেওয়ার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য, তাহলে অফার টু পারফর্ম, এটা হলেও সমস্যা নেই। এখন এই যে অফার টু পারফর্ম হলো, কিন্তু পারফর্ম হলো না, কাউন্টার পার্টি আমাকে পারফর্ম করতে দিল না, তাহলে আমার কোনো দায়বদ্ধতা নাই।
দায়বদ্ধতা কার আছে? যে আমাকে পারফর্ম করতে দিল না, আমি যে গাড়িটা নিলাম না, তাহলে আমি দোষী। এখন আমার এই দোষের জন্য কি হবে না হবে সেটা ভিন্ন ব্যাপার। তখন নাইম আলী কোর্টে যেতে পারে, আমার নামে মামলা করতে পারে, আমার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে, সেটা ভিন্ন কথা। আইন বলতেছে যখনই আমি আমার যে কন্ট্রাক্ট প্রমিস ছিল সেটা আমি পারফর্ম করব অথবা পারফর্ম করার জন্য অফার করব, তখন আমার আর কোনো সমস্যা নেই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না স্যার, স্যার প্রশ্ন কোশ্চেন নেই। নাই। বুঝে গেছেন তাহলে? ইয়েস স্যার। জি স্যার। এরপরে সেকেন্ড পয়েন্টকে বলা হচ্ছে যে এখন আমাকে বলতেছে অবশ্যই আমাকে পারফর্ম করতে হবে বা অফারটা পারফর্ম করতে হবে। এখন আমি যদি মারা যাই, আমি মারা গেলাম, মারা গিয়ে কি আমি রেহাই পেলাম? আমাকে আর পারফর্ম করতে হবে না? আইন স্যার বলতেছে না, করতে হবে। করতে হবে। কে করবে? আমার যে উত্তরাধিকারী আমি রেখে গেলাম তাকে এটা পারফর্ম করতে হবে। এখানে একটা তবে আছে। তবেটা কি? তবেটা হচ্ছে যদি কন্ট্রাক্টে কিন্তু কিছু ভিন্ন কিছু প্রতীয়মান হয়, কন্ট্রাক্টে যদি কিছু ভিন্ন কিছু লেখা থাকে, যেমন বা লেখা থাকার দরকার নেই, যদি কন্ট্রাক্টে ভিন্ন কিছু অ্যাপিয়ার হয়, যেমন দেখেন এখানে লেখা আছে যে আনলেস এ কন্ট্রারি intention appears from the contract. ব্যতিক্রম কিছু যদি কন্ট্রাক্ট থেকে প্রতীয়মান না হয়। প্রতীয়মান ব্যতিক্রম কিছু কি? ধরেন যে আমি আপনাকে বললাম যে ভাই আপনি আমার কাছ থেকে টাকা নেন, আপনার লাগবে, আমাকে প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হবে, তবে যদি আপনি মারা যান তাহলে আমাকে শুধু আসল টাকা দিলেই হবে, সুদের টাকা দিতে হবে না। পারি কিনা এরকম কন্ট্রাক্ট করতে? পারি তো? হ্যাঁ পারে। তাহলে আমার যে রিপ্রেজেন্টেটিভ থাকলো ওকে শুধু সুদের টাকা দিলে হবে, মানে ওকে শুধু আসল টাকা দিলেই হবে, সুদের টাকা দিতে হবে না। যদি এটা না থাকতো তাহলে কিন্তু সুদ আসল দুটোই দিতে হতো। জি স্যার। কেমন? ধরেন যে এই নাদিম মুন্সি সে খুব ভালো ছবি আঁকে, আমি কন্ট্রাক্ট করলাম যে আমাকে একটা খুব সুন্দর করে একটা ছবি এঁকে দিবে। এখন না, আচ্ছা, আমি উদাহরণটা উল্টা দিই, যে আমি খুব ভালো ছবি আঁকি, নাদিম বলল যে স্যার আমাকে একটা ছবি এঁকে দিবেন, আপনাকে 100 টাকা দিব। আমি রাজি হয়ে গেলাম। তা আমি ছবিটা আঁকানোর আগে আল্লাহ না করে আমি মারা গেলাম, তাহলে কি আমার যে উত্তরাধিকার থাকবে সে কি ওই ছবি এঁকে দিতে বাধ্য? না অথবা স্যার। নাদিম না কি সেই স্যার। ছবি গ্রহণ করতে বাধ্য? না স্যার। না স্যার। এটা কারণ আমার মতো ভালো ছবি আঁকিয়ে আমার সন্তান নাও হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে এখানে পার্সোনাল স্কিল এইখানেই বলা হচ্ছে আনলেস এ কন্ট্রারি ইন্টেনশন। তাহলে কন্ট্রাক্টটা এরকম যে ছবি আঁকার যে স্কিলটা এটা আমার আছে, হ্যাঁ, জয়নাল আবেদিনের যে ছবি আঁকা আমি সেইটা কিনবো, তার ছেলেরটা কিনলে আমি 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 মানবো না। জি স্যার। জি স্যার। তাহলে কন্ট্রাক্টটাই ইন্ডিকেট করতেছে ওইরকম কিছু একটা, তাহলে সেটার ক্ষেত্রে ভিন্ন কথা। যদি এরকম ভিন্ন কোনো বিষয় না থাকে তাহলে কন্ট্রাক্টটা আমি মারা গেলেও রেহাই নেই, আমার উত্তরাধিকারকেও এটা অবশ্যই পালন করতে হবে। ক্লিয়ার? জি জি স্যার। ইয়েস স্যার স্যার। ক্লিয়ার। এখন আসি যে কোন একটা কন্ট্রাক্ট যদি সেট অফ কন্ট্রাক্ট থাকে, হ্যাঁ, সেট অফ কন্ট্রাক্ট বলতে আমি যদি একটু বুঝি যে মানে এখানে আহ এটাকে আসলে যে সেকশনে কি লিখছে এটা না বুঝে আপনাকে যদি গল্পটা বলি,
উদাহরণটা বলি, তাহলে আর একটু বোঝানোটা সহজ। এবং এই উদাহরণটা কিন্তু আপনাদের যে আইন, এই আইনের মধ্যেই উদাহরণগুলো দেওয়া আছে কিন্তু। এখানে বলা হচ্ছে যে ধরেন যে আপনি একজন, আপনার একটা থিয়েটারের মালিক বা হচ্ছে একটা স্টুডিওর মালিক। তো ওই থিয়েটারের আপনি থিয়েটার চালান। তো থিয়েটারের শো হচ্ছে, একজন সিঙ্গারকে আপনি কন্ট্রাক্ট করলেন যে সে টানা 10 দিন এসে প্রত্যেকদিন 1 ঘন্টা করে গান গেয়ে চলে যাবে, বিনিময়ে সে আহ 5 লাখ টাকা পাবে বা 10 লাখ টাকা পাবে, হোয়াট এভার ইট ইজ। তো সে প্রথম দিন গাইলো, দ্বিতীয় দিন গাইলো, ঠিক আছে। থার্ড ডেতে সে আসলো না। কেমন? থার্ড ডেতে সে আসলো না। যখন থার্ড ডেতে আসলো না, তখন আপনি তার সাথে যে কন্ট্রাক্ট আছে আপনি এটা ক্যান্সেল করতে পারেন। আইন আপনাকে সেই অধিকার দিয়েছে। তোমার সাথে আমার কন্ট্রাক্ট ছিল, তুমি প্রত্যেকদিন আসবা, 10 দিন আসবা, 10 দিন গান গাইবা 1 ঘন্টা করে। তুমি তৃতীয় দিন আসো নাই, সো তোমার সাথে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল, কারণ তুমি কন্ট্রাক্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করো। কিন্তু তৃতীয় দিন না আসে যখন চতুর্থ দিন আসলো, আপনি চাইলে বলতে পারেন যে না, তোমার সাথে আমার কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও, তোমাকে আর গান গাইতে দিব না। যখন চতুর্থ দিন ওই সিঙ্গার আসলো, আপনি তাকে অ্যাকনলেজ করলেন যে ঠিক আছে তুমি গান গাও, আপনি গান গাওয়ার জন্য অনুমতি দিলেন। যখন পঞ্চম দিন আসলো, তখন আপনি বললেন যে না, তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়নি, কারণ তুমি তৃতীয় দিন আসোনি, এই কারণে তোমার সাথে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল, তোমাকে আমি গান গাইতে দিব না। আইন বলতেছে আপনি এটা পারবেন না। যখন তৃতীয় দিন থার্ড ডেতে সে অ্যাবসেন্ট ছিল, আপনি তখন কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারতেন। যখন চতুর্থ দিন সে আসলো, থার্ড ডেতে অ্যাবসেন্ট থেকে চতুর্থ দিন সে আসলো, যখন গান গাওয়ার আগে আপনি তাকে ক্যান্সেল করতে পারতেন, করেননি। চতুর্থ দিন গান গাওয়ার পরে পঞ্চম দিন বা যখনই আপনি গান গাইতে অ্যালাউ করলেন, এরপরে আপনি আর তৃতীয় দিন যে গান গাইতে আসে নাই এই কারণ দেখিয়ে তার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবেন না। তবে থার্ড ডেতে যে আসলো না সে, তার জন্য আপনি তাকে ফাইন্যান্সিয়াল পেনাল্টি করতে পারেন, আপনার ক্ষতিপূরণ দাবি করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কন্ট্রাক্ট ক্যান্সেল করা সেই সুযোগ আপনার চলে গেছে যখন আপনি চতুর্থ দিন তাকে গান গাইতে অ্যালাউ করেছেন। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Yes, sir, clear. এটাই সেকশন 39 বলে, সেকশন 39 এটাই বলেছে। এরপরে আসি, বাই হুম দ্য কন্ট্রাক্ট মে বি পারফর্ম। সেকশন 40 থেকে 45 পর্যন্ত এই সেকশন গুলোতে এখানে এই কথাগুলাই আছে। সেখানে বলা হচ্ছে যে ইন কেস অফ পার্সোনাল কন্ট্রাক্ট, দ্য প্রভিজন পার্সোনালি। পার্সোনাল কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্ট, ওই যে জয়নাল আবেদিনকে দিয়ে আমি ছবি আঁকিয়ে নিব, এটাকে পার্সোনাল কন্ট্রাক্ট বলা হচ্ছে। যেমন পেইন্টার, আর্কিটেকচার, ডিজাইনার, হ্যাঁ, এরা যেইখানে পার্সোনাল মানে পার্সন স্পেসিফিক কম্পিটেন্সির ব্যাপার থাকে, পার্সন স্পেসিফিক স্কিলের ব্যাপার থাকে, সেটাকে বলা হচ্ছে পার্সোনাল কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে যে প্রমিজর, তাকে নিজেকেই পারফর্ম করতে হবে। যেমন উকিল, আপনি আপনার সাথে আমার কন্ট্রাক্ট, আপনি আমার মামলা লড়বেন, তা আপনাকেই লড়তে হবে, এখানে আরেকজনকে দিলে হবে না। আপনার সাথে কন্ট্রাক্ট, আপনি আমার ছবি এঁকে দিবেন, তা আপনাকেই আঁকতে হবে। কেমন? আর যদি এরকম কিছু না হয়, যেমন আপনার বাইক ডেলিভারি, সেটা সিয়াম আলী দিলে হলো,
নাদিম আলী দিলেও হইলো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে নন পার্সোনাল কন্ট্রাক্টের ক্ষেত্রে এখানে প্রমিজর দিতে পারে। প্রমিজর যদি একাধিক থাকে তাহলে তারা জয়েন্টলি দিতে পারে। প্রমিজরের এজেন্ট সে দিতে পারে চাইলে। প্রমিজর যদি মারা যায় তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দিতে পারে, অথবা এর কেউ না হয়েও যদি একেবারে থার্ড পার্টি কেউ এসে ওই প্রমিসটা পারফর্ম করে, তাতেও কোনো সমস্যা নেই। এই কথাগুলোই সেকশন 40 থেকে 45-এ আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? জি Yes, স্যার, sir. ক্লিয়ার। এখন আসি টাইম অ্যান্ড প্লেস অফ পারফরমেন্স। যে আমি যে বলতেছি পারফর্ম করব, কন্ট্রাক্ট পারফর্ম করব, তাহলে আমি কখন পারফর্ম করব, কোথায় পারফর্ম করব? যে আমি বাইকটা ডেলিভারি দিব, কখন ডেলিভারি দিব, কোথায় ডেলিভারি দিব? প্রথমে যেটা বলছে সেকশন 46-এ, কন্ট্রাক্ট, এটা 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 ডিপেন্ড করবে কন্ট্রাক্টে কি বলা আছে। কন্ট্রাক্টে যদি কোনো টাইম স্পেসিফিক না থাকে যে ডেলিভারি আমাকে কখন দিতে হবে, আবার নো অ্যাপ্লিকেশনে যদি, মানে অ্যাপ্লিকেশনে যদি না থাকে, অ্যাপ্লিকেশন বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে আমি সিয়াম আলীকে ফোন দিয়ে বলবো বাইকটা নিয়ে কারণ বাজারে আসতে, যখন আমি আসতে বলবো তখনই আমাকে ওইখানে এসে দিতে হবে, বা তার আধা ঘন্টার মধ্যে দিতে হবে। তাহলে এখানে অ্যাপ্লিকেশন বললাম যে আমি অ্যাপ্লাই করব, তাকে বলবো যে তুমি ভাই 1 ঘন্টার মধ্যে বাইকটা নিয়ে আসো। এরকম যদি না থাকে, আবার কোনো টাইমও কন্ট্রাক্টের মধ্যে নেই যে কোন দিন কখন এই এই বাইকটা ডেলিভারি দিতে হবে, এটাও বলা নাই। মানে আমি তাকে রিকোয়েস্টও করব না, নো অ্যাপ্লিকেশন, আবার কখন ডেলিভারি দিতে হবে সেটাও আমার কোথাও স্পেসিফাই করা নাই, সুনির্দিষ্ট করা নাই। তাহলে আমি ডেলিভারিটা দেব কখন? আইন বলতেছে এই ক্ষেত্রে রিজনেবল টাইম। রিজনেবল টাইম এটা আবার কি? রিজনেবল টাইম আইনই এটাকে ব্যাখ্যা করেছে যে এই রিজনেবল টাইম বলতে কয়টা বুঝাবে সেটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপরে, সেটা ডিপেন্ড করতেছে পার্টিকুলার ফ্যাক্ট, পার্টিকুলার কেস। যেমন একজন মাছ বিক্রেতার সাথে যদি কন্ট্রাক্ট হয় যে তুমি আমাকে মাছ 2 কেজি মাছ, ইলিশ মাছ আমার বাসায় পৌঁছে দিবে, বা হচ্ছে 2 কেজি রুই মাছ আমার বাসায় পৌঁছে দিবে। তো মাছ তো ভেরি হাইলি পেরিশেবল, কি বলবো, যে গুডস না, বা হাইলি পেরিশেবল একটা খাদ্যপণ্য। তো জি স্যার। এখন মাছ যদি রাত 8টার সময় নিয়ে আসে, তাহলে মাছের ক্ষেত্রে এটা হবে না। মাছের ক্ষেত্রে রাত 8টা রিজনেবল সময় না। কিন্তু একজনকে যদি আমি বলি যে তুমি আমার বাসায় একটা কম্বল পাঠাবা, তো কম্বল ডেলিভারি দেওয়ার জন্য রাত 8টা ইজ ওকে, তাই না? তাহলে রিজনেবল টাইম মানে যেখানে কোনো সময় মেনশন করা নাই, যেখানে কেউ অ্যাপিল করবে না ডেলিভারি দেওয়ার জন্য কোন সময়ের জন্য, তাহলে সেই ক্ষেত্রে রিজনেবল টাইমে ডেলিভারি দিতে হবে। আর রিজনেবল টাইমটা এটা ডিটারমাইন্ড হবে ফ্যাক্ট অ্যান্ড পার্টিকুলার কেসের উপরে ভিত্তি করে। কেমন? এরপরে আসি টাইম অ্যান্ড প্লেস ফর পারফরমেন্স প্রমিস হোয়ার টাইম ইজ স্পেসিফাইড বাট নো অ্যাপ্লিকেশন। মানে টাইম স্পেসিফাই করা আছে। টাইম বলতে এখানে কিন্তু ঘড়ির কাঁটা বোঝানো হচ্ছে না, টাইম বলতে বোঝানো হচ্ছে ডেট।
যে কোন দিনে আমি ডেলিভারিটা দেব। তো এখানে বলা হচ্ছে যে কন্ট্রাক্টে বলা আছে ডেট বলা আছে, কিন্তু আপনাকে কেউ ফোন করে বলবে না, রিকোয়েস্ট করবে না, আপনাকে ডেট মতো ডেলিভারিটা দিতে হবে। তাহলে আইন বলতেছে যে যে ডেটটা এখানে লেখা আছে ওই ডেট মতোই ডেলিভারিটা দিতে হবে। তো ওই ডেটের ভিতরেও আবার রিজনেবল বিজনেস আওয়ারের মধ্যে হইতে হবে, ডিউরিং বিজনেস আওয়ার। যেমন আমি বললাম যে আমার 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 ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়াল পৌঁছাইতে হবে 19শে সেপ্টেম্বর। তো 19শে সেপ্টেম্বর কয়টার সময় পৌঁছাইতে হবে এটা লেখা নাই। তাহলে ওই 19 সেপ্টেম্বর কখন ডেলিভারি দিতে হবে? তখন 9 to বিজনেস 5 এর আওয়ার। মধ্যে। এক্স্যাক্টলি, রাত 1টার সময় বললে হবে না যে ভাই আমি র ম্যাটেরিয়ালটা নিয়ে আসছি, আপনি রিসিভ করেন। এটা হবে না। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। আমি আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এ পর্যন্ত, মানে আমাদের ক্লাস 10:30 পর্যন্ত, মানে আজকে যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা না স্যার, কোশ্চেন নেই। বুঝেছি। বুঝেছি স্যার। না স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রিভিয়াস লেকচারের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। তাও নেই। স্যার জি বলেন। স্যার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন, আপনি বললে শোনা যাচ্ছে। স্যার একটু হচ্ছে যে স্যার রেফারেন্স দিয়ে পড়াইলে ভালো হতো আর কি, যদি বইয়ের সাথে রেফারেন্স করে পড়াতেন তাহলে আমাদের খুঁজতে সুবিধা হতো। আমি বইয়ের সাথে আমার যে ডেলিভারেবল এগুলো সম্পূর্ণ যে বই কপি পেস্ট করেছি তা না, কিন্তু আমার আমরা আমি কয়েকটা জিনিস একসাথে করে আমি যেটা মনে করেছি যে এইভাবে প্রেজেন্ট করলে হয়তো কন্ট্রাক্ট একটা আপনাদের বুঝতে সমস্যা হবে, সুবিধা হবে, আমি ওইভাবেই করেছি। এখানে বই বই আমি দেখেছি, বিভিন্ন রাইটারদের বইও দেখেছি, আবার সরাসরি আইন যে কন্ট্রাক্ট অ্যাক্ট ওইখান থেকে আমি অনেক বিষয়গুলো নিয়েছি। তো আমি আমাদের ক্লাসে আমরা আলোচনা করব কন্ট্রাক্ট আইনটা ভালোভাবে বোঝার জন্য। তো বইয়ের কোনো জায়গা যদি কোনো কনফিউশন থাকে আপনারা পড়বেন, অবশ্যই পড়বেন। কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে জানাবেন। তো আমাদের আসলে ওই ম্যান্ডেট নাই যে আমাকে এক্স্যাক্টলি বইতে যতটুকু আছে যেভাবে আছে ওইভাবে ধরে ধরে বোঝানোর ম্যান্ডেট আমাদের, আমার জানা মতে এরকম কোনো ম্যান্ডেট থাকে না। ঠিক আছে, আপনি বই ঠিক আছে পড়েন, স্যার। বই পড়ে যদি কোথাও আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। কিন্তু আসলে আহ, মানে বইয়ের পেজ ধরে ধরে পড়ানোর এটা আমি আমি এরকম পড়াই না আমি। কেমন? ওকে স্যার। থ্যাংক ইউ, ওকে স্যার। থ্যাংকস ফর ইউর পেশেন্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে আবার। ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ, ওকে বাই। স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।